বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। আমিও মন আল্লাহ পাকের রহমতে অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো এই মুহূর্তে আমি তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থী 2025 রয়েছে তাদের জন্য। আগামীকালকে তোমাদের ইংরেজি প্রথম পত্র পরীক্ষা। তো এই মুহূর্তে আমি তোমাদের জন্য হাজির হলাম যে ইংরেজি প্রথম পত্রে তুমি কিভাবে 60 মার্কস বা অ্যাবাউট 60 মার্কস এনশিওর করে ফেলতে পারবা। তো তার জন্য কি করতে হবে, তোমাকে এই ভিডিও ক্লাসটি শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখতে হবে। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নাই তারা চ্যানেলটিকে দ্রুত সাবস্ক্রাইব করে দাও, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওকে, চলে যাচ্ছি মূল আলোচনায়। প্রথমত ওয়ান অফ এর এমসিকিউ। হ্যাঁ, এমসিকিউ কীভাবে অ্যান্সার করবা দেখো। ট্রিক নাম্বার 1-এ কী আছে, প্রশ্নে ইনভার্টেড কমা উল্লেখ থাকলে, প্রশ্নে যদি ইনভার্টেড কমা উল্লেখ থাকে তাহলে অপশন হতে সিনোনিম বের করতে হবে। যেমন এখানে দেখো প্রশ্নটা দেখো, দি ওয়ার্ড ফর্ম মিনস, বলছে ফর্ম বা গঠন শব্দটি বলতে বোঝায়। তো এখানে যে ফর্ম শব্দটা আছে এই শব্দটার মধ্যে কি আছে দেখো, ইনভার্টেড কমা দেওয়া আছে। এরকম ইনভার্টেড কমা যদি উল্লেখ থাকে তাহলে বুঝতে হবে যে এইটার উত্তর কিন্তু প্যাসেজের মধ্যে নাই। তো তাহলে তোমাকে কি করতে হবে, যে এই শব্দটার যে অর্থ সেটা তোমাকে অপশন থেকে খুঁজে বের করতে হবে। তো এই ফর্ম শব্দের অর্থ কি, গঠন। তো এই অপশন থেকে কোন ওয়ার্ডটার অর্থ গঠন আছে সেটা তোমাকে খুঁজে বের করতে হবে। তো এখানে স্ট্রাকচার মানেও গঠন, তো ফর্ম মানে গঠন, স্ট্রাকচার মানে গঠন। তো এটাই হচ্ছে কি এখানে সঠিক উত্তর। এরপর দেখো ট্রিক নাম্বার 2, প্রশ্নে যদি ইনভার্টেড কমা উল্লেখ না থাকে তাহলে সেটার উত্তর তুমি অবশ্যই প্যাসেজ থেকে বের করতে পারবা। যেমন এখানে দ্য প্র্যাকটিস অফ ডাউরি ইজ ড্যাশ ইন বাংলাদেশ, এটার মধ্যে কি কোনো নাই, ইনভার্টেড কমা নাই, যার কারণে এটার উত্তরটা প্যাসেজ থেকে তুমি বের করতে পারবা। আবার দেখো 4টা অপশন যে থাকবে এমসিকিউ, এই 4টা অপশনের মধ্যে যেই অপশনটা তোমার কাছে একটু ব্যতিক্রম বা আলাদা মনে হবে সেটা হবে উত্তর। যেমন এখানে আছে দি ওয়ার্ড ওয়েল অফ মিনস, স্বচ্ছতা বলতে বোঝায়। দেখো এখানে প্রথম অপশন দিছে পুওর, পরেরটা পভার্টি, তারপরটা ইম্পভারিশ। পুওর অর্থ গরিব, পভার্টি অর্থ দারিদ্রতা, ইম্পভারিশ অর্থ খারাপ। অপরদিকে অ্যাফ্লুয়েন্ট অর্থ হচ্ছে সমৃদ্ধ। তো এখানে প্রথম 3টা অপশনই কি একই রকম প্রায়, কিন্তু শেষের যে অপশনটা আছে এটা কিন্তু এদের থেকে একটু আলাদা, যার কারণে যে অপশনটা একটু ব্যতিক্রম বা একটু আলাদা মনে হবে সেটাই হবে তোমার উত্তর। আর অনেক সময় তোমরা এমসিকিউ যখন পারো না তখন তোমরা কি করো, আন্দাজে এমসিকিউ দাগাও। তো আন্দাজে এমসিকিউ যদি তুমি কারেক্ট করতে চাও তাহলে কিভাবে কারেক্ট হবে, এমসিকিউ আন্দাজে উত্তর করলে মনে রাখবে এ এবং ডি অপশন সবচেয়ে কম উত্তর হবে, বি এবং সি অপশন সবচেয়ে বেশি উত্তর হবে। তাহলে তুমি ভাববা বি অ্যান্সার হইতেছে না সি অ্যান্সার হইতেছে, এই দুইটার মধ্যে তুমি চিন্তা ভাবনা করে তারপরে ওইটা অ্যান্সারটা করে দিয়ে আসবা। আন্দাজে এমসিকিউ উত্তর করার সময় বি এবং সি অপশনই বেশি উত্তর করবে। এবার আমরা চলে যাই মূলত ওয়ান অফ বি এর কোশ্চেনে। তো কোশ্চেনের মধ্যে দেখো কি বলা থাকে এরকম, হোয়াই ডু ইউ থিঙ্ক দ্য অ্যাডোলেসেন্স গার্লস আর মার্জিনালাইজড ইন দেয়ার ইন লস হাউজেস। তো এই যে এই প্রশ্ন যখন তোমরা অ্যান্সার করতে যাও, অ্যান্সার করার সময় তোমরা কি দেখো, এই প্রশ্নের সাথে প্যাসেজের কোন অংশের মিল আছে সেই মিলটুকু জাস্ট তোমরা বসায় দিয়ে আসো। এতে করে কি হয়, অ্যান্সারটা কিন্তু তোমার হয় না, তো এই প্রশ্ন থেকেই তোমাকে মূলত প্রথমত সাজাইতে হবে, সাজায় তারপরে তুমি প্যাসেজ থেকে লিখবা। যেমন এখানে বলা হচ্ছে হোয়াই ডু ইউ থিঙ্ক দ্য অ্যাডোলেসেন্স গার্লস আর মার্জিনালাইজড ইন দেয়ার ইন লস হাউজেস। তো এখানে দেখো দি অ্যাডোলেসেন্স গার্লস এটা হচ্ছে সাবজেক্ট, এরপরে ভার্ব আর, এরপরে বাকি অংশ মার্জিনালাইজড ইন দেয়ার ইন লস হাউজেস। তো এটা প্রশ্ন থেকে এইভাবে সাজায় নিবা, সাজায় নেওয়ার পরে তারপর তুমি প্যাসেজ থেকে লিখবা। এইভাবে তুমি প্রতিটি কোশ্চেন অ্যান্সার করবা, তাহলে তোমার অ্যান্সারটা সঠিক হবে। 2 নাম্বার কোশ্চেন ফ্লো চার্টের জন্য একটা প্যাসেজ দেওয়া থাকবে। তো এই প্যাসেজটা ভালো করে পড়ে নিবা, পড়ে নেওয়ার পরে দেখো এখানে তোমার যে কোশ্চেনটা সেটা বুঝতে হবে। এখানে কি আছে যে রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড মেক এ ফ্লো চার্ট
showing how women in our country lost their connection with the outside world and get confined in the household with no change of self-reliance. Number 1 has been done for you. তো এখানে বলা হচ্ছে নিচে লেখাটি পড়ো এবং একটি ফ্লোচার্ট তৈরি করো যেখানে দেখানো হচ্ছে কিভাবে আমাদের দেশের মেয়েরা বহির্বিশ্বের সাথে সংযোগ হারিয়ে ফেলে এবং আত্মনির্ভরশীলতার কোনো পরিবর্তন না পেয়ে ঘরে আটকে থাকে। তো 1 নং তোমার জন্য করা হয়েছে। তো এখানে এই শোয়িংয়ের পরে যে বিষয়টুকু থাকবে সেটা হচ্ছে তোমার ফ্লোচার্ট করার জন্য মূল বিষয়বস্তু। হ্যাঁ, তোমার প্রশ্নে চাওয়া হয়েছে এইটা যে মেয়েরা কিভাবে বহির্বিশ্বের সাথে তাদের সংযোগ হারিয়ে ফেলে। হ্যাঁ, তো এইটার জন্য তোমাকে দেখতে হবে যে ফ্লোচার্টের প্রথমটা কোন ফরম্যাটে আছে। দেখো এটা আইএনজি ফরম্যাটে আছে, গেটিং ম্যারিড আর্লি। তো এটা আইএনজি ফরম্যাট আছে এবং এখানে 3 ওয়ার্ড ব্যবহার করা হয়েছে, গেটিং, ম্যারিড এবং আর্লি। তো তুমি প্রত্যেকটার মধ্যে এরকম আইএনজি রাখবা এবং 3 ওয়ার্ড ব্যবহার করবা, অর্থাৎ জাস্ট প্রথমটার যে স্ট্রাকচার থাকবে সেটা তোমাকে ফলো রাখতে হবে। তবে তোমার মূল বিষয়বস্তু এখানে খেয়াল রাখতে হবে যে মেয়েরা কেন তাদের সংযোগ বহির্বিশ্বের সাথে হারিয়ে ফেলে, এটা হচ্ছে তোমার মূল বিষয়। তো এটার কারণগুলো কি? এটার কারণগুলো হচ্ছে যে তাদের তাড়াতাড়ি বিয়ে হয়ে যায়, গেটিং ম্যারিড আর্লি, তারা তাড়াতাড়ি বিয়ে করে, এজন্য তারা বহির্বিশ্বের সাথে সংযোগ হারিয়ে ফেলে। ড্রপিং আউট অফ স্কুল, তারা স্কুল ছেড়ে দেয়, এজন্য তারা বহির্বিশ্বের সাথে তাদের সংযোগ হারিয়ে ফেলে। লসিং দেয়ার মোবিলিটি, তারা তাদের গতিশীলতা হারায়। লসিং সোশ্যাল স্ট্যাটাস, তারা সামাজিক মর্যাদা হারায়। বিকামিং vulnerable, তারা দুর্বল হয়। হ্যাঁ, এবং ফেসিং এনারমাস হেলথ রিস্ক, তারা বিভিন্ন স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়ে যায়। হ্যাঁ, তো এইগুলো দেখো প্রত্যেকটার মধ্যে কি এইরকম আইএনজি করা আছে, অর্থাৎ যেহেতু প্রথমটার মধ্যে আইএনজি, তুমি সবগুলোর মধ্যে তুমি কি রাখবা? আইএনজি রাখবা। এভাবে প্রথমটার মধ্যে যদি ভার্ব 1 থাকে তাহলে সবগুলোর মধ্যে তুমি কি রাখবা? ভার্ব 1 রাখবা। প্রথমটার মধ্যে যদি 2 প্লাস ভার্ব 1 থাকে তাহলে সবগুলোর মধ্যে তুমি কি রাখবা? 2 প্লাস ভার্ব 1 রাখবা। হ্যাঁ, প্রথমটার মধ্যে যদি ভার্ব 3 থাকে তাহলে সবগুলোর মধ্যে তুমি শুরুতে ভার্ব 3 রাখবা। ওকে, এইবার আমরা চলে যাব পরবর্তী যে আমাদের কোশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে কি সামারি কিভাবে লিখতে হয়। সামারির জন্য 2 ধরনের প্যাসেজ। হ্যাঁ, এই 2 ধরনের প্যাসেজ থেকে যে কোনো প্যাসেজ চলে আসতে পারে সামারির জন্য। তো সামারি যখন তুমি লিখবা তখন তোমাকে মনে রাখতে হবে যে প্যাসেজটা আসলে কোন টাইপে আসছে। এটা কোনো বিখ্যাত ব্যক্তিকে নিয়ে আসছে, না এটা সাধারণ কোনো ব্যক্তিকে নিয়ে আসছে, অথবা কোনো ব্যক্তিকে নিয়ে আসে নাই। হ্যাঁ, যেমন এখানে নেলসন ম্যান্ডেলা, ভ্যালেন্টিনা টেরেস্কোভা, তারপরে নিশাত মজুমদার, এগুলো হচ্ছে বিখ্যাত ব্যক্তি, সেলিব্রিটি ব্যক্তি। তো সেলিব্রিটি ব্যক্তিদের নিয়ে যদি তোমার সামারিটা আসে তাহলে সেই ক্ষেত্রে সামারি লেখার নিয়মটা বা ফরম্যাটটা কি, যে এখানে দেখো দেওয়া আছে দি প্যাসেজ ইজ অ্যাবাউট। এই অ্যাবাউটের পরে কি হবে? প্যাসেজটা যার সম্পর্কে আসছে তার নামটা বসায় দেবা। ধরো নেলসন ম্যান্ডেলার সম্পর্কে আসছে তাহলে নেলসন ম্যান্ডেলার নামটা বসায় দিবা। তারপর তুমি লিখবা হি বা সি, যেহেতু নেলসন ম্যান্ডেলা সে একজন পুরুষ লোক তাহলে তার পরিবর্তে হি ওয়াজ এ ফেমাস পলিটিশিয়ান। হ্যাঁ, অথবা ভ্যালেন্টিনা টেরেস্কোভা থেকে যদি আসতো তাহলে সেক্ষেত্রে কী হতো? শি ওয়াজ এ ফেমাস, তার যে পেশার নাম সেই পেশার নামটা বসায় দিতা। এরপরে হি ওয়াজ বর্ন ইন বা অন। হ্যাঁ, হি ওয়াজ বর্ন অন, তার জন্ম তারিখটা দিয়ে বসায় দিবা। জন্ম তারিখ যদি তোমার জানা না থাকে তাহলে জন্মস্থান বসায় দিবা। যেমন নেলসন ম্যান্ডেলা কোথায় জন্ম নিয়েছিল? সাউথ আফ্রিকা, তাহলে এই জায়গায় হি ওয়াজ বর্ন ইন সাউথ আফ্রিকা বসায় দিলা। তারপরে হি হ্যাড এ লট অফ কন্ট্রিবিউশনস ইন পলিটিক্স। হ্যাঁ, তার কন্ট্রিবিউশনটা কোথায়? পলিটিক্সে। অথবা তার কন্ট্রিবিউশনটা হচ্ছে রিমুভিং অ্যাপাথি, বর্ণ বৈষম্য দূর করাতে তার কন্ট্রিবিউশন রয়েছে। অ্যান্ড রিসিভড ম্যানি অ্যাওয়ার্ডস, এবং তিনি অনেক পুরস্কার অর্জন করেছে। হি ডাইড ইন, তার জন্ম যেহেতু সাউথ আফ্রিকা, তার মৃত্যু সাউথ আফ্রিকাতে হয়েছে। অথবা এখানে হি ডাইড ইন 2004, সে 2004 সালে মারা গেছে। এইভাবে এই সামারিটা তুমি লিখতে পারো। এই ধরনের সামারি তুমি জাস্ট এই ফরম্যাটে লিখবা, অর্থাৎ যদি বিখ্যাত কোনো ব্যক্তিকে নিয়ে সামারিটা আসে তাহলে তুমি এই ফরম্যাটটা ইউজ করবা। হ্যাঁ, আর সামারি কিন্তু 5 লাইনের মধ্যে লিখতে হবে, 5 লাইনের বেশি লিখবা না। এখন 5 লাইনের জায়গায় 6 বা 7 লাইন হতে পারে, কিন্তু 8 বা 10 লাইন কিন্তু হতে পারবে না। ঠিক আছে? এরপরে সামারিটা যদি কোনো বিখ্যাত ব্যক্তিকে নিয়ে না আসে, যেমন শিল্পী কোনো বিখ্যাত ব্যক্তি না, আমেরিকা কোনো বিখ্যাত ব্যক্তি না, আবার এডুকেশন তো কোনো ব্যক্তিই না। ঠিক আছে? তো এই ধরনের সামারি ক্ষেত্রে তুমি কী করবা? প্রথমে লিখবা দি প্যাসেজ ইজ অ্যাবাউট, ধরো এখানে এডুকেশন, তাহলে এখানে এডুকেশন লেখা দিলা।
লেখা দেওয়ার পরে তারপর লিখবা প্যাসেজের প্রথম লাইন। হ্যাঁ, এই তো যখন তুমি লিখলা দি প্যাসেজ ইজ অ্যাবাউট এডুকেশন, তারপর লিখলা প্যাসেজের প্রথম লাইন, অর্থাৎ এডুকেশন প্যাসেজের মধ্যে প্রথম যে লাইনটা আছে সেই লাইনটা বসাই দিলা। এরপরে গুরুত্বপূর্ণ 2 থেকে 3 লাইন লিখলা। 3 লাইন লেখার পরে উপসংহার লেখার পালা। তাহলে সেক্ষেত্রে তুমি কি লিখলা যে ইন দি ইন্ড, পরিশেষে, উই ক্যান মেনশন দ্যাট, আমরা উল্লেখ করতে পারি যে দি অথর অফ দ্য প্যাসেজ ইনফর্মস আস অ্যাবাউট, হ্যাঁ, লেখক আমাদেরকে অবগত করেন, হ্যাঁ, কী সম্পর্কে, ওই সম্পর্কে নামটা বসে দিলা, ধরো এডুকেশন থ্রু দি প্যাসেজ, এই প্যাসেজের মধ্য দিয়ে। ঠিক আছে, এইভাবে সহজেই সামারি তুমি অনায়াসে লিখে ফেলতে পারো। হ্যাঁ, তাছাড়া দেখো এখানে সামারি কিছু গুরুত্বপূর্ণ নোট রয়েছে, যেমন যদি আমেরিকো চলে আসে তাহলে সেক্ষেত্রে এখানে তুমি যে সামারিটা দেখতে পাচ্ছ এই এতটুকু লিখে দিয়ে আসবা। এবার যদি শিল্পী থেকে চলে আসে তাহলে এখানে যে সামারিটুকু দেখতে পাচ্ছ এই সামারিটা হুবহু তুমি বসায় দিতে পারো। এভাবে যদি ধরো এডুকেশন থেকে চলে আসে তাহলে তুমি এখানে যে সামারিটা দেখতে পাচ্ছ অ্যান্সারটা, এই অ্যান্সারটা হুবহু দিয়ে আসতে পারো। এরপরে ভ্যালেন্টিনা টেলিস্কোপ যদি চলে আসে তাহলে এখানে যে সামারিটুকু রয়েছে এই সামারিটুকু তুমি জাস্ট বসায় দিয়ে আসতে পারো। এরপরে যদি জাঙ্ক ফুড থেকে চলে আসে তাহলে এখানে তুমি যে সামারিটুকু দেখতে পাচ্ছ এই সামারিটুকু তুমি বসায় দিয়ে আসতে পারো। এরপরে জেরি থেকে যদি আসে তাহলে এখানে তুমি যে সামারিটুকু দেখতে পাচ্ছ, এখানে যে সামারিটুকু তুমি দেখতে পাচ্ছ এই সামারিটুকু বসায় দিয়ে আসতে পারো। ওকে, আচ্ছা, এবার আসি নেলসন ম্যান্ডেলা। এটা নেলসন ম্যান্ডেলার সামারি। তো এই নেলসন ম্যান্ডেলার যে সামারিটুকু দেওয়া হয়েছে এটা তুমি বসায় দিয়ে আসতে পারো। ওকে, আচ্ছা, এইবার আমরা চলে যাব গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস, মানে শূন্যস্থান পূরণ উইথ ক্লু এবং উইদাউট ক্লুজ। উইথ ক্লু জন্য অবশ্যই বক্সে কিছু শব্দ দেওয়া থাকবে, মেনশন করা থাকবে। যেমন এখানে দেওয়া আছে অল, অল মানে সবাই, ফলো, ফলো মানে অনুসরণ করা, হ্যাঁ, আবার ইউজ, ইউজ মানে ব্যবহার, থ্রো এটা একটা প্রিপোজিশন, থ্রো মানে মধ্যে, নেসেসিটি প্রয়োজন, রাইস মানে উঠা, কেয়ারফুল মানে সতর্ক, বিগিন মানে শুরু করা, ডিস্ট্রিবিউট বন্টন করা, হ্যাপ মানে পাওয়া, হ্যাঁ, হ্যাপ মানে মূলত আছে বা থাকা, কিন্তু এই জায়গায় এই কোশ্চেনের ক্ষেত্রে হ্যাপ মানে কি পাওয়া, কেয়ারফুলি সতর্কভাবে, অ্যান্সার উত্তর করা। তো এই যে বক্সের যে শব্দগুলো আছে এটা, হ্যাঁ, পরিবর্তন করা রাখতে পারে, পার্টস অফ স্পিচ কিন্তু পরিবর্তন করা লাগতে পারে, অর্থাৎ ভার্ব আছে, হ্যাঁ, সেটা ভার্ব থাকে, সাধারণত ভার্বই থাকে, হ্যাঁ, কিন্তু ধরো নাউন আছে এটা অ্যাডজেক্টিভ হয়ে যেতে পারে। ঠিক আছে, নাউন আছে এটা অ্যাডজেক্টিভ হয়ে যেতে পারে। তো দেখো যে এখানে কি আছে যে স্টুডেন্ট শুড বি স্ট্র্যাটেজিক, ছাত্রছাত্রীদের কৌশলী হতে হবে, অ্যাবাউট দেয়ার এক্সামিনেশন, তাদের পরীক্ষার ব্যাপারে, ইট ইজ ড্যাশ ফর অ্যান এক্সামিনি। তো এটা কি হতে পারে, ইট ইজ নেসেসারি। এখন দেখো বক্সের মধ্যে কিন্তু নেসেসারি ছিল না, ছিল কি নেসেসিটি, ছিল নেসেসিটি, এটা থেকে নেসেসারি হয়ে গেল। কেন হয়ে গেল? তার কারণ হচ্ছে দেখো গ্যাপের পরে একটা নাউন আছে এক্সামিনি মানে পরীক্ষার্থী, এক্সামিনি মানে কি পরীক্ষার্থী, নাউন থাকলে তার পূর্বে কি হয় অ্যাডজেক্টিভ হয়, এজন্য এটা কি হয়ে গেছে, এটা নেসেসিটি থেকে হয়ে গেছে নেসেসারি, নেসেসারি হচ্ছে অ্যাডজেক্টিভ। তো ইট ইজ নেসেসারি ফর অ্যান এক্সামিনি টু, যদি দেখো যে টু রয়েছে, টু এর পরে সবসময় ভার্বের বেস ফর্ম গ্রহণ করে, অর্থাৎ এখানে টু এর পরে ভার্ব ওয়ান, ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। টু ফলো, এখানে কোথায় ফলো আছে, অবশ্যই বক্সের মধ্যে ফলো আছে, যে ফলো, তো এখানে টু ফলো সাম ইনস্ট্রাকশন। দেখো এখানে বক্সেও ফলো ছিল, অ্যান্সারও কিন্তু ঠিক ফলোই হচ্ছে। হি শুড গো ড্যাশ দ্য হোল কোশ্চেন। দেখো কোশ্চেন এটা একটা নাউন, তো আমরা জানি যে নাউনের পূর্বে প্রিপোজিশনও বসে, তো এখানে হি শুড গো থ্রো, থ্রো কোথায় আছে, থ্রো আছে, এই যে প্রিপোজিশন থ্রো, থ্রো যেহেতু একটা প্রিপোজিশন থাকলে এটা কোনো চেঞ্জ হয় না, এটা জাস্ট হুবহু যেভাবে আছে ঠিক ওইভাবেই কিন্তু ব্যবহার হয়েছে। এরপরে দেখো কোশ্চেন পেপার বিফোর হি তো একটা সাবজেক্ট, আর সাবজেক্টের পরে কি বসে ভার্ব বসে, তো এখানে বিগিন ছিল, বিগিনটা একটু পরিবর্তন হয়েছে, এই বিগিনের সাথে এর যোগ করতে হয়েছে। কেন এর যোগ করতে হবে? তার কারণ হচ্ছে দেখো হি তো সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন ভার্বের সাথে, ভার্ব ওয়ানের সাথে এস বা ইয়ের যুক্ত হয়। হি বিগিনস টু রাইট, হি মাস্ট মেক এ প্রপার ড্যাশ অফ হিজ টাইম। দেখো অফ কি একটা প্রিপোজিশন, তো প্রিপোজিশনের পূর্বে কি বসে নাউন বসে,
প্রিপজিশনের পূর্বে কি বসে? নাউন বসে। তো এখানে দেখো ডিস্ট্রিবিউট যে শব্দটা আছে, এই ডিস্ট্রিবিউট শব্দটাকে আমরা নাউন বানাই যদি, তাহলে কি হয়? প্রপার ডিস্ট্রিবিউশন অফ হিজ টাইম, তার মানে তার সময়কে সঠিকভাবে ভাগ করে নিতে হবে। সো দ্যাট হি ক্যান, তো হি ক্যান কি একটা মডাল ভার্ব, মডাল ভার্বের পরে টু এবং মডাল ভার্ব এই দুটার পরে কি ভার্বের বেস ফর্ম বসে, অর্থাৎ ভার্ব ওয়ান বসে। তাহলে হি ক্যান হ্যাভ এনাফ টাইম। তো এখানে কি বক্সের মধ্যে কি আসলো? হ্যাভ ছিল। কোথায় হ্যাভ আসলো? হ্যাভ। এই হ্যাভ মানে কিন্তু আছে না, আছে না, এই হ্যাভ মানে হচ্ছে পাওয়া। এই হ্যাভ মানে কি? পাওয়া, যাতে সে পায়। হ্যাঁ, হি পায় এনাফ টাইম, মানে যথেষ্ট সময় পায়। হ্যাঁ, এই জন্য তার সময়কে ভাগ করা উচিত। টু অ্যান্সার ড্যাশ দ্য কোশ্চেন, তাহলে এখানে কি হতে পারে? অল দ্য কোশ্চেন, সবগুলো কোশ্চেন তাকে কি করতে হবে? অ্যান্সার করতে হবে। হ্যাঁ, হি মাস্ট রাইট হিজ অ্যান্সার। যদি দেখো ভার্বের পরে গ্যাপটা চলে গেছে, গ্যাপটা ভার্বের পরে চলে গেছে, তাহলে সেক্ষেত্রে কি বসবে? অ্যাড ভার্ব বসবে। তো এখানে হি মাস্ট রাইট হিজ অ্যান্সার কেয়ারফুলি। তো কেয়ারফুলি কোথায় আছে? এই যে বক্সের মধ্যে কেয়ারফুলি শব্দটা আছে। ঠিক আছে, ওকে। আচ্ছা, কেয়ারফুলি, হি মাস্ট রাইট হিজ অ্যান্সার কেয়ারফুলি, তার উত্তর অবশ্যই সতর্কর সাথে হ্যাঁ উত্তর করতে হবে। হি শুড বি কেয়ারফুল, হি শুড বি তাকে কেমন হতে হবে? কেয়ারফুল মানে সতর্ক হতে হবে। অ্যাবাউট হিজ হ্যান্ডরাইটিং, যেহেতু শূন্যস্থানে পরে নাউন আছে তার পূর্বে অ্যাডজেক্টিভ বসে, এই জন্য এখানে কি কেয়ারফুল। হি ক্যান যেহেতু একটা মডাল ভার্ব, আর মডাল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম বসে, অর্থাৎ হি ক্যান ইউজ ডাবল স্পেসিং ইফ হিজ হ্যান্ডরাইটিং ইজ টিনি অর ভেরি আনটিনি। ওকে, তো এভাবে বক্সে থেকে শব্দ নিয়ে তোমাকে কি করতে হবে? শূন্যস্থান পূরণ করতে হবে। তবে এক্ষেত্রে কিছু কিছু জায়গায় কিন্তু পার্টস অফ স্পিচ চেঞ্জ হতে পারে। ওকে, আমরা এরপরে পরবর্তী যে টপিকটা আছে সেই টপিকটাতে চলে যাব, সেটা হচ্ছে উইদাউট ক্লু। আমরা একটা উইদাউট ক্লু কোশ্চেন দেখে নেই। হ্যাঁ, উইদাউট ক্লু আমরা দেখে নিই। তো এখানে দেখো যে কি আছে, যে এখানে তো কোনো আগেরটার মধ্যে শব্দ দেওয়া আসলো বক্সে, কিন্তু এখানে কোনো শব্দ দেওয়াই নাই। শব্দ দেওয়া থাকলে কঠিন হয়, আর সেক্ষেত্রে শব্দ দেওয়া নাই। হ্যাঁ, তবে এই ক্ষেত্রে কোশ্চেনটা একটু সহজ হয়। হ্যাঁ, শব্দ দেওয়া থাকলে যতটা কঠিন হয় তার থেকে এটা কিন্তু একটু সহজ হয়। তো এজন্য এটা অ্যান্সার করা সহজ। আর এটার অ্যান্সার যে সবার প্রায় একই রকম হবে তা না। হ্যাঁ, একজন লেখছে নেসেসারি, হ্যাঁ, আরেকজন লেখছে ইম্পর্টেন্স, তাহলে কিন্তু দুইজনের কি সঠিক উত্তর হয়েছে। একজন নেসেসারি লেখছে আর একজন ইম্পর্টেন্ট লেখছে, তাহলে দুইজনেরটাই সঠিক হয়েছে, মানে উত্তরটা কাছাকাছি গেলেই হবে। হ্যাঁ, এটা দেখো এখানে যে কোশ্চেনটা আছে যে এডুকেশন ইজ ওয়ান অফ দ্য বেসিক নিডস অফ এ হিউম্যান বিং, অর্থাৎ শিক্ষা মানুষের মৌলিক চাহিদাগুলোর মধ্যে একটি। ইট ইজ ড্যাশ ফর, এখানে লিখতে পারো ইট ইজ নেসেসারি ফর। হ্যাঁ, ইট ইজ নেসেসারি ফর, এটা প্রয়োজনীয়। নেসেসারি ফর মানে কি? প্রয়োজনীয়। তো ইট ইজ নেসেসারি ফর দি ডেভেলপমেন্ট অফ মাইন্ড। অফ আছে, দেখো এখানে অফ আছে। অফ একটা প্রিপজিশনের পূর্বে কি হয়? প্রিপজিশনের পূর্বে নাউন হয়, এজন্য এখানে ডেভেলপমেন্ট নাউন। হ্যাঁ, ম্যানি ইলিটারেট পিপল ডু নট হ্যাভ এনি ড্যাশ অফ হেলথ, এখানে আবার অফ আছে, তাহলে এখানে অফের আগে কি বসাইতে হবে? নাউন বসাইতে হবে, যেহেতু অফ একটা প্রিপজিশন। তো এনি, এখানে কি হতে পারে? এনি নলেজ অফ হেলথ, নলেজ মানে কি? জ্ঞান, তো এটা একটা নাউন। ইফ দে ড্যাশ এডুকেটেড, তো এখানে খেয়াল করো যেটা দে ওইটাই কিন্তু এডুকেটেড। যেমন তুমি যদি বলো হি ইজ এ ডক্টর, তার মানে যেটা হি ওইটাই কিন্তু ডক্টর। তার মানে সাবজেক্ট আর অবজেক্ট যদি একই ব্যক্তিকে বোঝায়, হ্যাঁ, বা একই বস্তুকে বোঝায়, তাহলে সেক্ষেত্রে অক্সিলারি ভার্ব বসে। তো এক্ষেত্রে আমরা অক্সিলারি ভার্ব ব্যবহার করবো। অক্সিলারি ভার্ব মানে কি? এম ইজ আর অথবা ওয়াজ ওয়ার। তো এখানে তোমাকে দে এর পরে কি বসাতে হবে? আর। দে আর এডুকেটেড। দে কুড লিভ এ ড্যাশ অ্যান্ড প্ল্যানেট লাইফ। তো এখানে প্ল্যানেট শব্দটা কি? এটা একটা অ্যাডজেক্টিভ। কেন এটা অ্যাডজেক্টিভ? কারণ এটার পরে নাউন লাইফ কথাটা আছে, তো এই জন্য অ্যাডজেক্টিভ। মনে রাখবা এন্ডের পরে যেরকম থাকবে এন্ডের আগে কিন্তু এরকমই থাকবে, অর্থাৎ যেহেতু এখানে অ্যাডজেক্টিভ, তো এইখানেও এন্ডের আগেও তোমাকে অ্যাডজেক্টিভ নিয়ে আসতে হবে। তো এখানে কি হতে পারে? হেলদি অ্যান্ড প্ল্যানেট লাইফ। এডুকেশন টিচেস আস হাউ টু লিভ ওয়েল। ইট এটা একটা সাবজেক্টের পরে কি বসে? ভার্ব বসে। তো এখানে হতে পারে ইট হেল্পস আস, হেল্পের সাথে এস যোগ করতে হবে। কেন? কারণ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এজন্য ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হবে। ইট হেল্পস আস টু মেক দ্য রাইট চয়েস ইন লাইফ। যেহেতু প্রিপজিশন আগে কি বসে? নাউন বসে, এই জন্য চয়েস ইন লাইফ। ইট ইনহ্যান্সেস আওয়ার
ইট ইনহ্যান্সেস আওয়ার অ্যাবিলিটি টু পারফর্ম আওয়ার ডিউটিস প্রপারলি। ঠিক আছে, ইট ইনহ্যান্সেস আওয়ার অ্যাবিলিটি। তো এখানে যেহেতু প্রিপোজিশন টু আছে এর জন্য এখানে নাউন ব্যবহার করতে হবে। অ্যাবিলিটি শব্দটা কি? নাউন। অ্যান্ড ড্যাশ এভরিডে প্রবলেমস অ্যান্ড ফেসেস এভরিডে প্রবলেমস। তো এখানে অ্যান্ডের পূর্বে যেই টাইপের ভার্ব ছিল পরে কিন্তু একই টাইপের ভার্ব থাকবে। ঠিক আছে, তো এখানে ইট ইনহ্যান্সেস এটা হচ্ছে ভার্ব, এজন্য এখানে এই টাইপের ভার্ব যেহেতু ইনহ্যান্সের সাথে এর যুক্ত আছে তাহলে ফেসের সাথে কী যোগ করতে হবে? এর যোগ করতে হবে। অ্যান্ড ফেসেস আওয়ার এভরিডে প্রবলেম। ইনফ্যাক্ট ইট ইজ এডুকেশন ড্যাশ ব্রিংস পজিটিভ চেঞ্জেস ইন আওয়ার লাইফ। তো দেখো ড্যাশের পরে ব্রিংস আছে যেটি হচ্ছে একটি ভার্ব। তো গ্যাপের পরে যখন ভার্ব পাবা তখন তোমাকে কি করতে হবে? রিলেটিভ প্রোনাউন ব্যবহার করতে হবে, হু বা হুইচ। তো যেহেতু এডুকেশন এটা একটা বস্তু এজন্য এখানে হুইচ, আর যদি ব্যক্তি হইতো তাহলে হু হইতো। তো এভাবে সহজেই তুমি কিন্তু ক্লোজ টেস্ট উইথ ক্লোজ উইথআউট ক্লোজ অ্যান্সার করে ফেলতে পারো। এবার আমরা ফাইনালে চলে আসবো রিয়ারেঞ্জ তুমি কিভাবে অ্যান্সার করবা। রিয়ারেঞ্জে 10টা এলোমেলো বাক্য থাকবে, এটাকে তোমাকে সাজায় লিখতে হবে। পরীক্ষায় সাধারণত 2 ধরনের রিয়ারেঞ্জ এসে থাকে। একটা হচ্ছে ব্যক্তির জীবনী, যেমন ব্যক্তির জন্ম মৃত্যু উল্লেখ থাকবে, যেমন কাজী নজরুল ইসলাম এ গ্রেট পোয়েট ওয়াজ বর্ন ইন 1899। তো এরকম করে যদি কোনো জন্ম উল্লেখ থাকে তাহলে তুমি বুঝবা এটা ব্যক্তির জীবনী থেকে আসছে। কাজী নজরুল ইসলাম একজন মহান কবি, 1899 সালে জন্মগ্রহণ করেছিলেন, তার মানে এটা ব্যক্তির জীবনী। আর আরেকটা হচ্ছে ঘটনা বা গল্প, হ্যাঁ, যেমন আছে ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড এ কানিং ফক্স ইন এ জঙ্গল। তো এইটা কি? একদা এক জঙ্গলে একটা ধূর্ত শিয়াল বাস করতো, মানে চালাক শিয়াল বাস করতো। তো এইখানে দেখো এটা এরকম যদি থাকে তাহলে ওয়ান্স আপন এ টাইম বা এ লং এগো, হ্যাঁ, এই ধরনের কথাবার্তা যদি থাকে মতো কি নাই, কোনো সাল নাই। তো যেহেতু সাল নাই তাহলে বুঝতে হবে যে এটা হচ্ছে একটা গল্প। তো কিভাবে ব্যক্তির জীবনী থেকে যদি রিয়ারেঞ্জটা আসে তাহলে তুমি কিভাবে অ্যান্সার করবা, আর ঘটনা বা গল্প থেকে আসলে তুমি কিভাবে অ্যান্সার করবা। প্রথমত তোমার 1 নাম্বার পয়েন্ট মনে রাখতে হবে পরিচয় পর্ব। পরিচয় পর্বে কী থাকবে? নাম, জন্ম তারিখ, সাল, বাবা মা, ভাই বোন ইত্যাদি। যেমন কাজী নজরুল ইসলাম আওয়ার ন্যাশনাল পোয়েট ওয়াজ বর্ন ইন 1899। তো এটা কি? কাজী নজরুল ইসলামের একটা পরিচয় দেওয়া হলো যে কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি, 1899 সালে জন্ম নিয়েছিলেন। তো প্রথমত তোমাকে যার সম্পর্কে রিয়ারেঞ্জটা আসছে তার নামটা খুঁজে বের করতে হবে, তার নামটা কোথায় আছে ওইটাই হবে সবার আগে। এরপরে যে কারণে বিখ্যাত, কাজী নজরুল ইসলাম কী কারণে বিখ্যাত? কাজী নজরুল ইসলাম হচ্ছে একজন রেবেল পোয়েট, আমাদের বাংলাদেশে সে একজন বিদ্রোহী কবি ছিলেন। হি ইজ অলসো নন অ্যাজ এ রেবেল পোয়েট। কাজী নজরুল বা হি ইজ অলসো নন অ্যাজ এ রেবেল পোয়েট, তিনি বিদ্রোহী কবি হিসেবে পরিচিত। এরপর থাকবে তার শিক্ষা জীবন, প্রাথমিক শিক্ষা কোথায় করছে, মাধ্যমিক কোথায় করছে, উচ্চশিক্ষা কোথায় করছে। এরপর তার কর্মজীবন, প্রথম লেখা সাহিত্য কোনটা, প্রথম রাজনীতিতে অংশগ্রহণ করছে কবে, হ্যাঁ, বিজ্ঞানী হলে প্রথম আবিষ্কারটা তার কী ছিল, এই বিষয়গুলো তোমাকে খুঁজে বের করতে হবে। দাম্পত্য জীবন, স্ত্রী, সন্তান বা একাধিক বিয়ে, এইগুলা। এরপরে অবদান ও পুরস্কার, তার কী কী অবদান আছে, সে কী কী পুরস্কার পাইছে, এগুলা তোমাকে খুঁজে বের করতে হবে রিয়ারেঞ্জ থেকে। এরপরে অসুস্থতা, তিনি কবে অসুস্থ হয়েছেন, তিনি কোন রোগে আক্রান্ত হয়েছিলেন ইত্যাদি। হ্যাঁ, এরপরে হচ্ছে তার মৃত্যু, তিনি কবে মারা গিয়েছিলেন। একাধিক সাল উল্লেখ থাকলে মনে রাখবা ধারাবাহিকতা বজায় রাখতে হবে। যেমন 1904-এর পরে 1910 হতে পারে, আবার 1910-এর পরে 1921 হতে পারে, এরকম একটা ধারাবাহিকতা মেনটেন করতে হবে। এবার আসি ঘটনা বা গল্পভিত্তিক রিয়ারেঞ্জ সমাধানের টেকনিক। প্রথমত নাম্বার 1 পয়েন্ট, মেইন ক্যারেক্টার সিলেকশন, প্রধান চরিত্রের পরিচয় পর্ব। যেমন রবার্ট ব্রুস ওয়াজ এ ফেমাস কিং অফ স্কটল্যান্ড। রবার্ট ব্রুস স্কটল্যান্ডের একজন জনপ্রিয় রাজা ছিলেন। এবার দ্বিতীয় ক্যারেক্টার কি? রবার্ট ব্রুসের শত্রু ছিল ইনিমিস ইনভেডেড হিজ কিংডম, শত্রুরা তার রাজ্য আক্রমণ করলো। এবার হচ্ছে মেইন ক্যারেক্টারের যে প্রোনাউনগুলো বা পদবীগুলো আছে সেগুলো তোমাকে খুঁজে বের করতে হবে। যেমন দি কিং, এটা হচ্ছে রবার্ট ব্রুসের পদবী, সে হচ্ছে একজন রাজা। তো এই পদবীগুলো যে লাইনগুলো আছে সেটা তোমাকে বের করতে হবে। দি কিং ফট ব্রেভলি বাট লস্ট দ্য ব্যাটল। তারপরে দেখো প্রোনাউন হি, রবার্ট ব্রুসের পরিবর্তে কী ব্যবহার করা যেতে পারে? হি হ্যাড টু ফ্লি ফ্রম হিজ কিংডম টু সেভ হিজ লাইফ অ্যান্ড সো হি টুক শেল্টার ইন এ রিমোট কেভ।
এরপরে কি আবার তার পদবি চলে আসছে, দি কিং ওয়াজ অলওয়েজ ইন এ গ্লোমি স্টেট ফর হিজ আনহ্যাপি কন্ডিশন। এবার তোমাকে দেখতে হবে থার্ড ক্যারেক্টার আছে কিনা। হ্যাঁ, এই গল্পে অবশ্যই থার্ড ক্যারেক্টার আছে। সেটা কি একটা মাকড়সা। তো সেটা তোমার খুঁজে বের করতে হবে যে থার্ড ক্যারেক্টার আছে কিনা। হ্যাঁ, ওয়ান্স হোয়েন হি ওয়াজ লাইং ইন দি কেভ হি স এ স্পাইডার ট্রাইং টু হার্ট রিচ দ্য সিলিং অফ দ্য কেভ। তো এটা হচ্ছে থার্ড ক্যারেক্টার। তো থার্ড ক্যারেক্টার যে নাউন বা প্রোনাউন আকার যে সেন্টেন্সগুলো আছে সেটা তোমাকে লিখতে হবে। হ্যাঁ, তো এখানে দি স্পাইডার, এখন থার্ড ক্যারেক্টার কথাগুলো আসতেছে। দি স্পাইডার ফেইল এগেন অ্যান্ড এগেন টু সাকসিড বাট ইট ডিড নট গিভ আপ হোপ। ব্রুস স দ্য স্পাইডার ক্লাইম্বিং টু সিলিং আফটার সাম আনসাকসেসফুল অ্যাটেম্পটস হুইচ ইন্সপায়ার্ড ব্রুস টু শেক অফ দ্য ডার্কনেস অফ দ্য ডিসপেয়ার। এবার হচ্ছে এন্ডিং, মানে এই গল্পটাকে তোমার সমাপ্তিকরণের পালা। হ্যাঁ, হি গ্যাদার্ড অ্যান আর্মি অফ স্ট্রং ম্যান অ্যান্ড অ্যাটাক হিজ এনিমিজ, দ্য এনিমিজ ওয়ার ডিফিয়েটেড অ্যান্ড রবার্ট ব্রুস রিগেইনড হিজ কিংডম। অর্থাৎ তিনি শক্তিশালী সৈন্যবাহিনী জোগাড় করলেন এবং শত্রুদের আক্রমণ করলেন। দ্য এনিমিজ ওয়ার ডিফিয়েটেড অ্যান্ড রবার্ট ব্রুস রিগেইনড হিজ কিংডম, শত্রুরা পরাজিত হলো এবং রবার্ট ব্রুস তার রাজ্য পুনরুদ্ধার করলেন।